গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরো ছোট, তবু তার দাপটে তার প্রজারা টু শব্দটিও করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা সেরে তর্করত্ন দুপুরবেলায় বাড়ি ফিরছিলেন। বৈশাখ শেষ হয়ে আসে, কিন্তু মেঘের ছায়াটুকুও কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সামনের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলে পুড়ে ফুটি ফাটা হয়ে আছে, আর সেই লক্ষ ফাটল দিয়ে ধরিত্রীর বুকের রক্ত নিরন্তন ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। অগ্নিশিখার মতো তাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চেয়ে থাকলে মাথা ছিমছিম করে, যেন নেশা লাগে। এরই সীমানায় পথের ধারে গফুরজোলার বাড়ি। তার প্রাচীর পড়ে গিয়ে প্রাঙ্গণ এসে পথে মিশেছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিলেন, গফুর, ওরে বলি, ও গফুর, বলি ঘরে আসিস? তার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়িয়ে সাড়া দিল। বাবারে কেন ডাকো? বাবার সে জ্বর। জ্বর? ডেকে দে, ডেকে দে হারামজাদারে, পাষণ্ড ম্লেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর থেকে বের হয়ে জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়ালো। ভাঙা প্রাচীরের গা ঘেঁষে একটা পুরনো বাবলা গাছ, তার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখিয়ে বললেন, বলি এটা হচ্ছেটা কি? হ্যাঁ, এটা হচ্ছেটা কি শুনি? এ হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে নাকি সেটাও ভুলে গেছিস? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়ে তথ্য খরবাক্যই বের হবে, কিন্তু হেতুটা বুঝতে না পেরে গফুর শুধুই চেয়ে রইল। সেই কোন সকালবেলা যাওয়ার সময় দেখে গেছি এটা বাঁধা, দুপুরে ফেরবার পথে এখনো দেখছি ঠায় বাঁধা রয়েছে। করে গো হত্যা হলে যে কর্তা তোরে জ্যান্ত কবর দেবে রে, সে যে দেশে বামন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাসারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, ধরি ধরে যে দুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যাই। আহা, তাহলে ছেড়ে দে না, আপনি সরে আসুক একটু। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে ঘর এখনো গাড়ি দেওয়া হয়নি, মাঠের আলগুলে সব জলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে সারি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হয়ে বললেন, আর তা না ছাড়িস তো ঠান্ডার মধ্যে কোথাও বেঁধে দিয়ে দুটো আটি বিসেলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না, এক গামলা থাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চেয়ে তার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। তর্করত্ন বললেন, আহা, তাও নেই বুঝি? কি করলি সব খড়? হ্যাঁ, ভাগে বা যা পেলি সমস্ত কি বেঁচে ফেটা নম? হ্যাঁ, আরে গরুটার জন্য কি এক আটি ফেলে রাখতে নেই রে বেটা কষাই? এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক রোধ হয়ে গেল। খানিক পরে ধীরে ধীরে বলল, কাউন কানে খড় এবার ভাগে পেয়েছিল, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তা মশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমারে 15 বিশুলিও না হয় দাও। সালে খড় নেই, একখানি ঘর, বাপ বেটিতে থাকি, তাও না হয় তাল পাতার গোছ গাছ দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেরে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হেসে বললেন, ইস রে ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু এই বিদ্রূপ
গফুরের কানে গেল না। সে বলতে লাগলো, কিন্তু হাকিমের দয়া হলো না। মাসুয়ে খোরাকের মতো ধান ছুটিয়ে আমাদের দিলে, কিন্তু বেবাক খর সরকারের গাদা হয়ে গেল। ও আমার কুটোটি পেলে না। বলতে বলতে কণ্ঠস্বর তার অশ্রু ভারে ভারী হয়ে উঠল। কিন্তু তর্করত্নের তাতে করুণার উদয় হলো না। বললেন, আচ্ছা আচ্ছা, মানুষ তো তুই খেয়ে রেখেছিস, তো দিবি নে। জমিদার কি তার ঘর থেকে তোকে খাওয়াবে নাকি রে? হ্যাঁ, তোরা তো তাও রাম রাজত্বে বাস করিস রে। ছোট লোকই না, তাই তার তো নিন্দে মন্দ করে মরিস। নিন্দে করবো কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে সারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা। মাঠে ধান মাঠেই শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি। ঘরের পানে সে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটিকে নিয়ে কোণে বসে রাত কাটায়। পা সরিয়ে শোবার ঠাই মেলে না। মহেশকে একটি বার তাকিয়ে দেখো, পাঁচরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাউন 2 ধার, গরুটারে 2 দিন পেট পুরে খেতে দিই। বলতে বলতে সে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল। তর্করত্ন তীরবৎ দুপা পিছিয়ে গিয়ে বললেন, আমর শুয়ে ফেলবি নাকি রে? না বাবা ঠাকুর, শোবো কেন? শোবো না, কিন্তু কিন্তু দাও না এবার আমার কাউন 2 খড়। তোমার 7-8টে গাদা এদিন দেখে এসি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা কইতে পারে না, শুধু সে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন বলল, ধার নিবি, শুধবি কি করে শুনি একটু। গফুর আশান্বিত হয়ে ব্যগ্র স্বরে বলে উঠল, যেমন করে পারি শুধাবো বাবা ঠাকুর, তোমারে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করে গফুরের ব্যাকুল কণ্ঠ অনুকরণ করে বললেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধব। রসিক নাগর আমার। যা যা যা, সর পছার, ঘরে যাই, বেলা পড়ে গেল। এই বলে তিনি মুচকি হেসে পা বাড়িয়ে সহসা সভয় পিছিয়ে গিয়ে সক্রোধে বলে উঠলেন, মরণ সিংনেরে আসে যে, গুতবে নাকি? গফুর উঠে দাঁড়ালো। ঠাকুরের হাতে ফল মূল ও ভিজা চালের পুঁটুলি ছিল। সেইটা দেখিয়ে বলল, ও গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায় তাও বটে, যেমন চাষা তা তেমনি বলদ। খরচটে না আবার চাল কলা খাওয়া চাই। নে নে নে, পথ থেকে সরিয়ে পা দেখি, কোন দিন না কাকে আবার খুন করে বসে। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হনহন করে চলে গেলেন। গফুর সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে ক্ষণকাল স্তব্ধ হয়ে মহেশের মুখের দিকে চেয়ে রইল। তার গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। বলল, তোকে দিলে না এক মুঠো? ওদের অনেক আছে, তবুও দেয় না, না দিকে। তার গলা বুঝে আসলো। তারপরে চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাছে এসে নীরবে ধীরে ধীরে তার গলায় মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চুপি চুপি বলতে লাগলো, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোরে আমি পেট পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস তোরে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়িয়ে আরামে চোখ বুজে রইল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রোগড়ে মুছে ফেলে তেমনি অস্ফুটে বলতে লাগলো, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে। শ্মশান ধারে গিয়ে যে গোসরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই 2 বছরে তোরে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ফেরে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোরে নিয়ে যে আমি কি করি, গায়ে আর তোর জোর নেই। দেশের কেউ তোরে আর চায় না, লোকে বলে তোরে গোহাটায় বেঁচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করেই আবার তার 2 চোখ বেয়ে
টপ টপ করে জল পড়তে লাগলো। হাত দিয়ে মুছে ফেলে গফুর একবার এদিক ওদিক চাইল। তারপরে ভাঙা ঘরের পিছন থেকে কতকটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখের কাছে রেখে দিয়ে আস্তে আস্তে বলল, নে নে, শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, কেন মা? ভাত খাবে এসো। বলে আমিনা ঘর থেকে দরজায় এসে দাঁড়ালো। এক মুহূর্ত চেয়ে থেকে বলল, মহেশরে আবার চাল ফেরে খড় দিয়েছো বাবা? ঠিক এই ভয়েই সে করছিল। লজ্জিত হয়ে বলল, পুরনো পড়া কর্মা, আপনি জোরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলুম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে। কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করে রইল। একটি মাত্র ঘর ছাড়া আর সবই গিয়েছে, এবং এমন করলে আগামী বর্ষায় এও টিকবে না। এ কথা তার নিজের চেয়ে আর কে বেশি জানে? অথচ এই উপায় বা কটা দিন চলে। মেয়ে বলল, হাত ধুয়ে খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর বলল, ফ্যানটুকু দে তো মা, একবার খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হয়ে রইল। দুঃখের দিনে এইটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তা বুঝে গেছে। হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা পিতলের থালায় বাবার জন্য শাকান্ন সাজিয়ে দিয়ে কন্যা নিজের জন্য একখানা মাটির সানকিতে ভাত বেড়ে নিয়েছে। চেয়ে চেয়ে গফুর আস্তে আস্তে বলল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমিনা উদ্বিগ্ন মুখে বলল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাজের বেলায় খেও। গফুর মাথা নেড়ে বলল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না। আমিনা বলল। তবে গফুর কত কি যেন চিন্তা করে হঠাৎই এই সমস্যার মীমাংসা করে ফেলল। বলল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়, তখন রাতের বেলা আমারে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না। প্রত্যুত্তরে আমিনা মুখ তুলে ক্ষণকাল চুপ করে বাবার মুখের প্রতি চেয়ে রইল। তারপরে মাথা নিচু করে ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল, পারবো বাবা। গফুরের মুখ লাল হয়ে উঠল। বাবা ও মেয়ের মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থেকে লক্ষ্য করলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল। তার মহেশ কাল থেকে এখনো পর্যন্ত ফেরেনি। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল থেকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে তাকে। পড়ন্ত বেলায় সে ফিরে এসে বলল, বাবা শুনেছ, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর বলল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তো বাপকে বল কে যা দরিয়াপুরের কোয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছিল বাবা। গফুর স্তব্ধ হয়ে বসে রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করেছিল, কিন্তু এই আশঙ্কা তার ছিল না। সে যেমন নিরীহ তেমনই গরিব, সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার নেই। বিশেষত মানিক ঘোষ, গোব্রাহ্মণে ভক্তি তার এই অঞ্চলে বিখ্যাত। মেয়ে বলল, বাবা, বেলা যে পড়ে এলো, মহেশরে আনতে যাবে না? না। কিন্তু তারা যে বললে যে 3 দিন হয়ে গেলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেঁচে ফেলবে। গফুর বলল, ফেলুকে। গোহাটা বস্তুটা ঠিক কি আমিনা তা জানত না, কিন্তু মহেশের সম্পর্কে এর উল্লেখ মাত্রই তার বাবা যে কি রকম বিচলিত হয়ে উঠত সেটা সে বহুবার লক্ষ্য করেছে। কিন্তু আজ
সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল। রাত্রের অন্ধকারে লুকিয়ে গফুর বংশীর দোকানে এসে বলল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলে সে তার পিতলের থালাটা বসবার মাচার নিচে রেখে দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর দুয়ের মধ্যে সে 5 একে বন্ধক রেখে একটি করে টাকা দিয়েছে। অতএব আজও আপত্তি সে করল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটি, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখে সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়ে পর্যবেক্ষণ করছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করে গফুর মিয়া চুপ করে বসেছিল। পরীক্ষা শেষ করে বুড়া চাদরের খুঁট থেকে একটা 10 টাকার নোট বের করে তার ভাঁজ খুলে বারবার মসৃণ করে নিয়ে তার কাছে গিয়ে বলল, আর ভাঙাবো না, এই পুরোপুরি দিলাম, এই নাও। গফুর হাত বাড়িয়ে গ্রহণ করে তেমনি নিঃশব্দে বসে রইল। যে 2 জন লোক এসেছিল তারা গরুর দড়ি খোলার উদ্যোগ করতেই সে অকস্মাৎ সোজা হয়ে উঠে দাঁড়িয়ে উদ্যত কণ্ঠে বলে উঠল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তারা চমকে উঠল। বুড়ো আশ্চর্য হয়ে বলল, কেন? গফুর তেমনি রেগে জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। বলে সে নোটখানা ছুঁড়ে ফেলে দিল। তারা বলল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে। এই নাও তোমাদের বায়না ফিরিয়ে। বলে সে ট্যাঙ্ক থেকে 2 টাকা বের করে ঝনাত করে ফেলে দিল। আরে আরে, এভাবে হয় নাকি? কাল বায়না করে আসবে, আজ বলবে দেবে না, এ কি মগের মুলুক? বললাম তো, মানে এসো দেখ, টাকা তো ফিরিয়ে দিলুম, আবার এত কথা কিসের? এই 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 তো, তুমি কি উন্মাদ নাকি ঠগ, কোনটা? মুখ সামলে, তোমার টাকা তোমার থাক, কিন্তু আমি আমার মহেশকে বেচবো না, এই আমার শেষ কথা। আমি ওর মালিক, তাই আমার শেষ কথা রইবে। একটা কলহ বাঁধবার উপক্রম হয় দেখে হেসে ধীরভাবে বলল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে, এই তো। দাও হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন, তাই না গফুর মিয়া? গফুর সজোরে মাথা নেড়ে বলল, না। বুড়ো বিরক্ত হলো, বলল, কিন্তু এর বেশি কেউ একটা আজলা দেবে না, তা জানো? না। না তো কি, চামড়াটাই যা দামে বিকোবে, নইলে মাল আর আছে কি? তোবা, তোমরা যার নামে যাবে, এই বলে দিলুম। গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কটু কথা বের হয়ে গেল এবং পরক্ষণেই সে ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে চিৎকার করে শাসাতে লাগলো যে তারা যদি অবিলম্বে গ্রাম ছেড়ে না যায় তবে জমিদারের লোক ডেকে জুতা পেটা করে ছাড়বে। দূর হও, যদি মান রেখে গ্রাম ছাড়তে চাও তবে এখনই দূর হও, নইলে জুতোর বাড়ি আজ তোমাদের নসিবে আছে। জমিদারের লোক দিয়াস কুকুরের মতো গ্রাম ছাড়া করবো বলে দিলুম। হাঙ্গামা দেখে লোকগুলো চলে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই জমিদারের সদর থেকে তার ডাক পড়ল। গফুর বুঝল এ কথা কর্তার কানে গিয়েছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলো ব্যক্তি বসেছিল। এই যে হাজির মহামতি গফুর মিয়া, এই শেষে দেখো না, নবাব দুলাল একেরে। তাই তো দেখতাছি, আগেকার দিনে হলে আর রক্ষে ছিল না, যা খুশি তাই করবে, কোনো নিয়ম কানুনের বালাই নাই। নেহা জমিদার বাবুর দয়া শরীর, নইলে দেখতে কি করতো এর। গফুর মিয়া দুধ দুরি নেড়ে দিত তোমার। জমিদার শিববাবু চোখ লাল করে বললেন, গফরা, ওকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করে বলল, জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতুম না। সকলেই বিস্মিত হল।
এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলেই তারা জানতো। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কাজ আর কখনো করবো না কর্তা। বলে সে নিজের দুই হাত দিয়ে নিজের দুই কান মুড়ল এবং প্রাঙ্গণের একদিক থেকে আর একদিক পর্যন্ত নাক্ষত দিয়ে উঠে দাঁড়াল। শিববাবু সদয় কণ্ঠে বললেন, আচ্ছা, যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে রে বাবা। বিবরণ শুনে সকলেই কণ্টকিত হয়ে উঠলেন এবং এই মহাপাতক যে শুধু কর্তার পুণ্য প্রভাবে ও শাসন ভয়ই নিবারিত হয়েছে সে বিষয়ে কারো সংশয় মাত্র রইল না। ওর 14 পুরুষের ভাগ্যি আছে, নইলে এমন অধর্ম করি বেকসুর খাল্লাস পাওয়া যায় না কো। নেহাত আমাদের জমিদার মশাই ভালো মানুষের পোলা, নইলে এই মহাপাপীকে ধরে শুলে চড়ানো হতো। ম্লেচ্ছ কি বুঝবে গোশাস্ত্র কাকে বলে? হ্যাঁ, তা যা বলেছ, ম্লেচ্ছরা কি আর গোশাস্ত্র বোঝে? ওরা তো শুধু মাংস খাওয়ানোর লাগে দৌড়ে বেড়ায়। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গোসবের শাস্ত্রীয় ব্যাখ্যা করলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করতে দেওয়া নিষিদ্ধ তা প্রকাশ করে সকলের জ্ঞান চক্ষু বিকশিত করে দিলেন। আমি বলছি শোনো, এই অধর্মীরে গ্রামে থাকতে দেওয়া একেবারেই উচিত নয়। এর যা মতিভ্রম, কোন দিন দেখবো হয়তো গো হত্যা করে বসেছে। তাই বলছি শোনো, একে দূর করে বার করে দেবে গ্রাম থেকে। ম্লেচ্ছর বাচ্চারা আমাদের হিন্দু শাস্ত্র আর কি বুঝবে? শেষে ওকে ঠাঁই দিয়ে আবার নিজের পাপের বোঝাটা বাড়াই আর কি। গফুর একটা কথার জবাবও দিল না। যথার্থ প্রাপ্য মনে করে অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পেতে নিল। প্রসন্ন চিত্তে ঘরে ফিরে আসলো। প্রতিবেশীদের ঘর থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো এবং তার গায়ে, মাথায় ও শিঙে বারবার হাত বুলিয়ে অস্ফুটে কত কথাই না বলতে লাগলো। ও মহেশ, আমার উপর রেগে আছিস বাপ? কেন এমন করলি বাপ? আমারও খুব রাগ হয়েছিল রে, তাই ভাবলুম তোরে আর রাখবো না। কিন্তু বাপ রে, আমার আর কে আছে বল দেখি? তুই আর আমার ওই মা মরা মেয়েটা, তোদের নিয়েই তো আমার জগৎ। কে রে মহেশ, রাগ করিস নে। আমি তোরে ঠিক করে খেতে দিতে পারিনি, তোরও বা কি দোষ? খেতে পাস না দেখেই তেমন ঘুরে বেড়া সব জায়গায়। খেয়ে নে বাপ, খেয়ে নে, কষ্ট পাস নে। জ্যৈষ্ঠ শেষ হয়ে আসলো। রৌদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করেছিল সে যে কত ভীষণ, কত বড় কঠোর হয়ে উঠতে পারে তা আজকের আকাশের প্রতি না চাইলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নেই। কখনো এ রূপের লেশমাত্র পরিবর্তন হতে পারে, আবার কোন দিন এই আকাশ মেঘ ভরে স্নিগ্ধ সজল হয়ে দেখা দিতে পারে। আজ এ কথা ভাবতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নতস্থল ব্যাপী যে অগ্নি অহরহ ঝরছে তার অন্ত নেই, সমাপ্তি নেই। সমস্ত নিঃশেষে দগ্ধ হয়ে না গেলে এ আর থামবে না। শুষ্ক মুখে দুপুরবেলায় গফুর ফিরে আসলো। পরের দরজায় জন্মজুর খাটা তার অভ্যাস নয় এবং মাত্র দিন 4-5 তার জ্বর ছেড়েছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বের হয়েছিল, কিন্তু এই প্রচণ্ড রোদ কেবল তার মাথার উপর দিয়ে গেছে, আর কোনো ফল হয়নি। খিদে, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছিল। দরজায় দাঁড়িয়ে ডাক দিল, আমি না, ভাত হয়েছে রে। মেয়ে ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে নিরুত্তরে খুঁটি ধরে দাঁড়ালো। জবাব না পেয়ে গফুর চেঁচিয়ে বলল, হয়েছে ভাত। কি বললি? হয়নি কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমারে বলিসনি কেন?
তোমাকে যে রাত্রিরে বলেছিলুম। গফুর মুখ ভেঙিয়ে কণ্ঠস্বর অনুকরণ করে বলল, রাত্রিরে তো বলেছিল, রাত্রিরে বললে কারো মনে থাকে? নিজে কর্কশ কণ্ঠে ক্রোধ তার দ্বিগুণ বেড়ে গেল। মুখ অধিকতর বিকৃত করে বলে উঠল, সাল থাকবে কি করে শুনি? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4 বার 5 বার করে ভাত গিলবি। এবার থেকে সাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে 1 ঘটি জল দে, তেষ্টায় বুক যেন ফেটে গেল। বল তাও নেই। আমি না তেমনই অধমুখে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে গফুর যখন বুঝল ঘরে তৃষ্ণার জল পর্যন্ত নেই, তখন সে আর আত্মসম্বরণ করতে পারল না। দ্রুত পদে কাছে গিয়ে ঠাস করে সশব্দে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে বলল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে, তুই মরিস নে। আমি না চুপ করে রইল। মাটির শূন্য কলসিটি তুলে নিয়ে সেই রোদের মাঝেই চোখের জল মুছতে মুছতে বের হয়ে গেল। সে চোখের আড়াল হতেই গফুরের বুকে শেল বিঁধল। মা মরা মেয়েটিকে সে যে কি করে মানুষ করেছে সে কেবল সেই জানে। তার মনে পড়ল তার এই স্নেহশীলা ধর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নেই। ক্ষেতে সামান্য ধান কল্পটি ফুরানো পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা অন্ন জোটে না। কোন দিন একবেলা, কোন দিন বা তাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা, এবং পিপাসার জল না থাকার জন্য তার অবিদিত নয়। গ্রামে যে 2-3টি পুকুর আছে তা একেবারে শুকনো। শিবচরণবাবুর খিড়কি পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ভ খুঁড়ে যা কিছু জল সঞ্চিত হয় তাতে যেমন কাড়াকাড়ি তেমনই ভিড়। বিশেষত মুসলমান বলে এই ছোট মেয়েটা তো কাছে ঘেঁষতেই পারে না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে বহু অনুনয় বিনয় করে কেউ দয়া করে যদি তার পাত্রে একটু জল ঢেলে দেয় সেটুকুই সে ঘরে আনে। এই সমস্তই সে জানে। হয়তো আজ জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেউ মেয়েকে তার কৃপা করবার অবসর পায়নি। এমনই কিছু একটা হয়েছে নিশ্চয়ই। তা বুঝে তার নিজের চোখেও জল ভরে আসলো। এমনই সময় জমিদারের পিয়াদা জমদূতের মতো এসে প্রাঙ্গণে দাঁড়ালো। চিৎকার করে ডাকলো, এই গোফরা, ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়ে বলল, আসি। কেন? বাবু মশাই ডাকছেন, আয়। গফুর বলল, আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদা সহ্য হলো না। সে কুৎসিত একটা সম্বোধন করে বলল, এত বড় স্পর্ধা? ওরে জানোয়ার, বাবুর হুকুম আছে, তোকে জুতো মারতে মারতে নিয়ে যেতে বলেছে। কুলাঙ্গার কোথাকারে। গফুর দ্বিতীয়বার আত্মহারা হলো। সেও একটা দুর্ববাক্য উচ্চারণ করে বলল, সালা হারামজাদা, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় কো। খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। তুই মরবি এবার, দেখ না শুধু। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের এত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়ে পৌঁছায়নি, না হলে তার মুখের ভাত ও চোখের ঘুম দুই ঘুচে যেত। গফুর ক্ষীণ শরীর নিয়ে দাঁড়ালো জমিদারের দরজায়। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদার থেকে সদরে ফিরে গিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল, তখন তার চোখ মুখ ফুলে উঠেছে। তার এত বড় শাস্তির কারণ প্রধানত মহেশ। পিয়াদা জানায়, গফুর বাড়ি থেকে বের হওয়ার পর সেও দড়ি ছিঁড়ে বেরিয়ে পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকে ফুল গাছ খেয়েছে। ধান শুকোচ্ছিল তা ফেলে ছড়িয়ে নষ্ট করেছে এবং শেষে ধরবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। তা বলি, দেখে শুনে রাখতে না পারলে ষাঁড় পুষেছিস কেন? হ্যাঁ, এ তো প্রথম নয়। এর আগেও তো খান কয়েকবার তোর স্বাদের মহেশ লোকের অনেক ক্ষতি করেছে, ফসল নষ্ট করেছে।
কাজ ভেঙেছে। সেবার তো রবীন্দ্রনাথ মুখুজ্জের কোমরে গুঁতো মেরেছিল। অবশ্য যার মনিবের এমন গুমর, সে তো এরকমই হবে। এরকম ঘটনা এই প্রথম নয়, এর আগেও ঘটেছে। শুধু গরিব বলে তাকে মাফ করা হয়েছে। আগের বারের মতো সে এসে হাত পায়ে পড়লে হয়তো ক্ষমা করা হতো, কিন্তু সে যে কর দিয়ে বাস করে, কারোর গোলাম নয় বলে প্রকাশ করেছে। প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হয়ে শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারে। বুঝলি গফুর, গরিবের এত তেজ, এত দাপট কোনোটাই শোভা পায় না। ওকে আমি অনেকবার মাফ করেছি, কিন্তু তোর যে এখন মাটিতে পাই পড়ছে না বাবা, কিসের রহম কে জানে। কিন্তু আমার রাজ্য, আমারই প্রজা আমারই ওপর দাপট দেখাবে, তা তো হয় না। তোর জেদ ভাঙতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। হয় কে কোথায় আছিস? চাবুকখানা দে দেখি, ওকে একটু ওর জায়গাটা বুঝিয়ে দি। চাবুকটা দে। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করেনি, সমস্ত মুখ বুজে সইছে। ঘরে এসেও সে তেমনই চুপ করে পড়ে রইল। ক্ষুধা তৃষ্ণার কথা তার মনে ছিল না, কিন্তু বুকের ভেতরটা যেন বাইরের দুপুরের আকাশের মতোই জ্বলতে লাগলো। এমন কতক্ষণ কাটল তার হুঁশ ছিল না, কিন্তু বাইরে থেকে সহসা তার মেয়ের আর্তকণ্ঠ কানে যেতেই সে সবেগে উঠে দাঁড়ালো এবং ছুটে বের হয়ে এসে দেখল আমিনা মাটিতে পড়ে আছে এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট থেকে জল ঝরে পড়ছে, আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো যেন শুষে খাচ্ছে। চোখের পলক পড়ল না, গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। মেরামত করবার জন্য কাল সে তার লাঙলের মাথাটা খুলে রেখেছিল, তাই দুই হাত দিয়ে গ্রহণ করে সে মহেশের অবনত মাথার ওপর সজোরে আঘাত করল। একটিবার মাত্র মহেশ মুখ তোলার চেষ্টা করল, তারপর তার অনাহার কীট শীর্ণ দেহ ভূমিতলে লুটিয়ে পড়ল। চোখের কোণ বেয়ে কয়েক বিন্দু অশ্রু ও কান বেয়ে ফোঁটা কয়েক রক্ত গড়িয়ে পড়ল। বাড়তই সমস্ত শরীরটা তার থরথর করে কেঁপে উঠল। তারপর সামনে ও পিছনের পা দুটো তার যত দূর যায় প্রসারিত করে দিয়ে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমিনা কেঁদে উঠে বলল, বাবা, কি করলে বাবা, কি করলে? আমাকে মহেশ যে মহিরা গেল, আমাকে মহেশ যে মহিরা গেল বাবা, আমাকে মহেশ যে মহিরা গেল। গফুর নড়ল না, জবাব দিল না, শুধু নিশিমেধ চোখে আর এক জোড়া নিমেষহীন গভীর কালো চোখের দিকে চেয়ে পাথরের মতো নিশ্চল হয়ে রইল। ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পেয়ে গ্রামান্তের মুচির দল এসে জুটল। তাহারা বাঁশে বেঁধে মহেশকে ভাগাড়ে নিয়ে চলল। তাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখে গফুর শিহরিত চোখে তাকিয়ে রইল, কিন্তু একটি কথাও বলল না। পাড়ার লোকে বলল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন, প্রায়শ্চিত্তিতে খরচা জোগাতে এবার তাকে না ভিটে বেচতে হয়। ওরে গোফরা, এই পাপের প্রায়শ্চিত্তি করতে তোরে 7 বার জন্মাতে লাগবো রে। কেউ পুষবে না রে তোকে আর, এক ঘরে হবি, এক ঘরে।
এই জরিমানা দেওয়া সহজ হবে নিকো। ভিটে মাটি বেচে মানে মানে কেটে পড় দিই, শালা বিধর্মী মেলেচ্ছ কথাকার। দেখছো, মরবি রে তুই, মরবি। যা বেরো এখান থেকে, বেরো বেরো এখান থেকে। ভাগ 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 ভাগ, যা এখান থেকে, ভাগ ভাগ। গফুর এ সকল কথায় উত্তর দিল না। দুই হাঁটুর ওপর মুখ রেখে ঠায় বসে রইল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলে বলল, আমি না, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়ে পড়েছিল। চোখ মুছে উঠে বসে বলল, কোথায় বাবা? গফুর বলল, ফুল বেড়ে শর্ট কলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হয়ে চেয়ে রইল। এর আগে অনেক দুঃখেও বাবা তার কলে কাজ করতে রাজি হয়নি। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত থাকে না, এই কথা সে বহুবার শুনেছে। গফুর বলল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাবার ঘটি ও বাবার ভাত খাবার পিতলের থালাটি সঙ্গে নিয়েছিল। গফুর নিষেধ করল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরে বের হল। এ গ্রামে আত্মীয় তার ছিল না, কাউকে বলবারও কিছু নেই। আঙিনা পার হয়ে পথের ধারে সেই বাবলা গাছটার তলায় এসে সে থমকে দাঁড়িয়ে সহসা হু হু করে কেঁদে উঠল। নক্ষত্র খচিত আকাশে মুখ তুলে বলল, আল্লাহ, আমারে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেজটা নিয়ে মরেছে। তার সরে খাওয়ার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের গাছ, তোমার দেওয়া তেজটা জল তারে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। এতক্ষণ আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আমাদের, আর ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।